বহুল প্রতীক্ষার পর প্রবাস ও সঞ্জয় দত্ত অভিনীত দ্য রাজা সাব মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর ফ্যান্টাসি সিনেমা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এক দারোয়ান অন্য একজন লোককে হারিতে থাকা একটা আস্তিয়া দেখাচ্ছিল। সাথে সে 500 টাকার একটা নোটও দেখায় আর বলে যে এই লাওয়ারিশ লাশকে ঠিকানা লাগানোর জন্য এই টাকাটা আমি পেয়েছি। ঠিক তখনই হঠাৎ করেই সেখানে অনেক জোরে বাতাস ওঠে আর ওর হাত থেকে টাকাটা উড়ে যায়। তারপর গিয়ে একটা কাঁটাতারের সাথে সেই টাকাটা আটকে যায়। লোকটা যখন সেই টাকাটা নিতে যায় তখন সেটা আবারও বাতাসে ওঠে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সেই টাকাটা নেওয়ার জন্য লোকটা কাঁটাতারের বেড়া ফাঁক করে যেতে থাকে জঙ্গলের ভেতরের দিকে। পুরো জঙ্গল একদম অন্ধকারে ছেয়েছিল, সাথে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। কিন্তু 500 টাকার চিন্তা করে লোকটা একটুও ভয় না পেয়ে সামনের দিকে আগাতে শুরু করে। এক পর্যায়ে যেতে যেতে হঠাৎ করেই একটা কিছু নড়ে ওঠে। তারপর ওই লোকটাকে তাড়া করতে শুরু করে একটা কুমির। লোকটা অনেক ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা মেনশনের মধ্যে এসে পৌঁছে। বাড়িটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর। হঠাৎ করেই সেই বাড়ির দরজাটা খুলে যায় এবং টাকাটা সেই ঘরের মধ্যেই ঢুকে পড়ে। লোকটাও পেছন পেছন সেই ঘরের মধ্যে ঢুকে যায়। টাকাটা বারবারই গিয়ে কোনো না কোনো ছবির সাথেই বেঁধে যাচ্ছিল। ছবিগুলো দেখতে ছিল একদমই আজব। কোনো কোনো ছবি আবার নড়াচড়াও করছিল। কিন্তু লোকটার উদ্দেশ্য ছিল তো এই 500 টাকা। সে ওপর দিকে তাকিয়ে হাঁটতে থাকলে এক পর্যায়ে দেখা যায় ওর পায়ের নিচে মমিও পড়ে আছে। হাঁটতে হাঁটতে লোকটা চলে আসে ঘরের একদম মাঝখানে। কিছুক্ষণের মধ্যেই আচমকায় সেখানে লাইটগুলো অফ হয়ে যায়। এটাতে লোকটা আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছু একটা শব্দ শুনে লোকটা পিছন দিকে তাকায়। তারপর পরে ভালো করে খেয়াল করে দেখে ওর পেছনে কিছু একটা রয়েছে। আসলে ওর পেছনে ছিল মাথা কাটা একটা মানুষ, যার হাতে ছিল রক্তমাখা একটা রামদা। তারপর অটোমেটিক্যালি সেখানে পিয়ানো বাজতে শুরু করে আর সেখানে থাকা রাজকীয় চেয়ারটাও নড়তে শুরু করে। সেখানে একটা কণ্ঠস্বর বলতে থাকে, এখান থেকে তুই যা যা নিয়েছিস সবগুলো রেখে দে, না হলে কিন্তু তোর জীবন শঙ্কায় রয়েছে। এই কথাগুলো শুনে অনেক ভয় পেয়ে যায় লোকটার। অনেক কিছু বের করে রাখে যেগুলো সেই বাড়ির ভেতর থেকেই নিয়েছিল। এখানে সেই লোকটারই বা কি হলো, আর কেই বা ওর সাথে এমনভাবে কথা বলল, এই সব কিছু একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। দেখা যায় একটা বাজারের মধ্যে একটা মেয়েকে ধাক্কা দেয় একটা ছেলে। ঠিক তখনই ফুল হাতে একজন বলে ওঠে, মেয়েদেরকে ফুল দিয়ে ভালোভাবে সম্মানের সাথে কথা বলতে হয়, এভাবে ধাক্কা দিয়ে নয়। এই কথাটা শুনে সেই ছেলেটা আবার ওকে এটা ওটা বলতে শুরু করে। তখন যার হাতে ফুল ছিল সে মারতে শুরু করে দেয় ওই ছেলেটাকে যে মেয়েটার সাথে বদমাইশি করছিল। ওকে একদম কুত্তা মারা মারতে থাকে ছেলেটা। ওর নাম রাজু। সে আসলে বাজারে এসেছিল ওর দাদির সাথে। ওর দাদি সবকিছু কেন জানি একটু ভুলে যেত, মানে ওর একটা অসুখ ছিল ভুলে যাওয়ার ব্যারাম। তিনি রাজুকে কিছু একটা তো বলতে চাইছিলেন, কিন্তু সেটা যে কি বলতে চাইছিলেন এটা আর মনে করতে পারেন না। ওদের দুজনের সাথে আরও একটা মেয়ে আছে, ওর নাম আনিতা। সেখান থেকে বাড়িতে এসেও ভাত নেওয়ার সময় রাজুর দাদার ছবির দিকেই তাকিয়েছিল ওর দাদি। তিনি সবসময় কিছু নিয়ে একটা ভাবতেই থাকতেন। তখন রাজু অনেক মন খারাপ করে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বলে, তুমি এভাবে ভাবতেই থাকো, আমি চলে গেলাম বাড়ি ছেড়ে। এই কথাটা শুনে দাদি তো অনেক ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমাকে একা ফেলে তুই এভাবে চলে যাবি? তখন রাজু আর যায় না, আর দাদিকে বলতে শুরু করে, তোমাকে ছেড়ে আমি আর কোথায় যাব? তুমি ছাড়া আমার কেই বা আছে? তোমার জন্য তো না হয় চিন্তা করার একজন মানুষ আছে, আমার তো সেটাও নেই। তোমার সব কিছু ভুলে যাওয়ার অসুখ রয়েছে, কিন্তু তুমি একটা জিনিস কখনো ভুলে যাও না, সেটা হচ্ছে ওই ছবির লোকটা, মানে তোমার স্বামীকে। উনি যে কি করে গিয়েছিল সেটা কেই বা জানে। তারপর পরই দাদির রাজু এবং আনিতাকে খাইয়ে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারপর পরই মোটা কাটা একজন মানুষ আসে ওদের বাড়িতে আর বলতে থাকে, আমার বিয়ে ঠিক হয়েছে। তারপর মেয়েটার সাথে তোলা একটা ছবিও দেখায়। মেয়েটা দেখতে ছিল অনেক সুন্দরী, কিন্তু রাজুর চোখ গিয়ে পড়ে অন্য আরেক দিকে। ছবির মধ্যে সে একটা লোককে দেখতে পায়, যিনি দেখতে একদম ওর দাদার মতোই। তারপর দাদিকে গিয়ে ছবিটা দেখায়। এক ঝলকের দেখাতেই দাদি বলে দেয় যে এটাই হলো তোর দাদা। তখন রাজু ওই লোকটাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুই এই ছবিটা কোথায় উঠেছিস? লোকটা জানায় যে এটা আমি চারমিনারে উঠিয়েছিলাম। তখন রাজু মনে মনে ভাবতে থাকে যে ওখানে ওর কে রয়েছে। কিছুক্ষণ চিন্তা করার পরে ওর মনে পড়ে যায় বাঙ্গু মামার ব্যাপারে। তারপরে ওনাকে কল দেয়, সব কিছু খুলে বলে। উনি আসলে একজন পুলিশের কনস্টেবল। তখন উনি চান 1960 সালের কেস। ওনাকে খুঁজতে হলে কমপক্ষে 5 লাখ টাকা তো লাগবেই, এটা আমার সিনিয়র স্যার আমাকে জানিয়েছেন। কিন্তু রাজুর কাছে তো অতগুলো টাকা নেই। তখন আনিতাকে সে কনভিন্স করতে শুরু করে। আসলে আনিতার বাবা ছিল অনেক বড় লোক। প্রথমে সে তো কোনোভাবেই সেই টাকাটা দিতে চায় না। তখন ওকে অনেক করে রিকোয়েস্ট করার একটা প্ল্যানও বানিয়ে ফেলে। পরদিন সকালবেলাতেই টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে চলেও আসে সেই জায়গায়। এত বড় একটা শহরে রাজু এর আগে কখনো আসেনি।
এর জন্য একটু আজবই লাগছিল ওর কাছে সবকিছু। তারপর পরে রাজু চার্চে এসে পৌঁছে। সেখানে একটা সিস্টারকে ওর অনেক বেশি পছন্দ হয়ে যায়, এই জন্য কিছুক্ষণ সেখানে বসে থাকে। ওর পাশেই বসেছিল পিচ্ছি একটা মেয়ে। তখন পিচ্ছি মেয়েটা ওকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। এক পর্যায়ে রাজু বলেই ফেলে যে আমি এখানে এসেছি তো ওই সিস্টারকে দেখার জন্য। সাথে সাথে সেই পিচ্ছি মেয়েটা ডাক দেয় সিস্টারকে আর বলে যে এই ছেলেটা নাকি তোমাকে ভালোবাসে আপু, ওনার নাম হলো বেসি। তখন এই কথাটা আবার ওরা খুব চালাকির মাধ্যমে কাটিয়ে দেয়, কারণ সিস্টারদের তো আর এই প্রেম ভালোবাসা করার কোনো সময় নেই। তার পরপরই একজন সিস্টার এসে পিচ্ছি মেয়েটাকে নিয়ে যেতে থাকে ওখান থেকে। কিছুক্ষণের মধ্যেই রাজু জানতে পারে ওই পিচ্ছি মেয়েটা আসলে অনেক অসুস্থ, তার অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। রাজু তোর ব্যাগে করে 5 লক্ষ টাকা এনেছিল ওই পুলিশ অফিসারকে দেওয়ার জন্য। পিচ্ছি মেয়েটার জন্য ওর অনেক খারাপ লাগে, এর জন্য সেখান থেকে 3 লক্ষ টাকা দান করে দেয় ওই পিচ্ছি মেয়েটার অপারেশনের জন্য। সিস্টার যখন ওকে রিসিট দিতে চায় তখন নেয় না সে। তখন সিস্টার ওর একটা ছবি তুলে রাখে। কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাতে চলে আসে বেসিও। তখন ওকে সবকিছু খুলে বলে ওই মেয়েটা। এগুলো শুনে ওর ছবিটা দেখতে চায় বেসি। তখন ছবিটা দেখানোর পরে কেমন যেন একটা ভালো ভালো ফিল হয় ওর মধ্যে। এদিকে দেখা যায় রাজু চলে আসে পুলিশ স্টেশনে আর ওর দাদার ছবিটা দেয়, সাথে একটা গল্পও শোনায়। ওর দাদা ছিল আসলে এক সময়কার রাজা। একদিন হঠাৎ করেই সেখানকার এক লোক ওদের গুপ্তধন চুরি করে নিয়ে পালায়। তখন দাদা একটা চিঠি লিখে সেখান থেকে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। চিঠিতে লেখা ছিল ওই গুপ্তধনটা এবং ওই লোকটাকে না নিয়ে আমি বাড়িতে ফিরবো না। দাদার জন্য পথ চেয়ে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন দাদি। এতদিন পরে আপনার পুলিশ স্টেশনের পাশে দাদাকে দেখা গিয়েছে, তো দয়া করে ওনাকে একটু খুঁজে বের করার চেষ্টা করুন। তখন পুলিশ অফিসারটা ওনার ছবিটা নেয় এবং সেটা বিভিন্ন পুলিশ স্টেশনে দিতে চায়, কারণ ওকে তো 2 লক্ষ টাকা দিয়েছিল অ্যাডভান্স হিসেবে, মানে রাজুর দাদার খোঁজটা শুরু করে দিবে। এদিকে জঙ্গলের মধ্যে কাউকে একজনকে দেখা যায়। একটা সাপ আসতে থাকে ওর পিছন পিছনে ওকে কাটার জন্য, কিন্তু সাপটাকে কোনো ভয় না পেয়ে সেটাকে ফেলে দেয় লোকটা। এই লোকটাই বা কে আর কেনই বা সেইভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেগুলো একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। অন্যদিকে দেখা যায় চার্চের মধ্যে ওই 2টা মেয়ে গল্প করছিল। বেসির তো খুব ভালো লেগে গিয়েছিল রাজুকে। এটা সে অন্য সিস্টারটাকে বললেও কোনোভাবেই সে মেনে নিচ্ছিল না, কারণ অল্প কিছু দিনের মধ্যেই বেসি নান হতে চলেছে। তখন বেসি বলে আমি ভালোভাবে বুঝতে পারছি যে গডই আমাকে ইশারা করছে ওকে বিয়ে করার জন্য। তবে অন্যজন বলে যে আমার তো সেটা মনে হয় না। আচ্ছা, আজকে যদি সে আবার চার্চে আসে তাহলে ভেবে নেব যে সে তোর সোলমেট, আর যদি সে চার্চে আজকে না আসে তাহলে এই টপিকটা পুরোপুরি বাদ। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই চার্চে চলে আসে রাজু। বেসিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর চলে আসে কনফেশন করার জায়গায়। দেখা যায় সেখানেই বসেছিল বেসি। তখন রাজু বলতে শুরু করে আমি এখানে এসে একটা পরীকে দেখেছিলাম, তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, এখন আমার কি করা উচিত? তখন বেসি বলে ভালোবাসা তো কোনো পাপ নয়, তাহলে তুমি এখানে কেন কনফেশন করতে এসেছো? চলো তোমার জন্য প্রেয়ার করি। তারপর ওর মাথার ওপরে হাত রাখে আর প্রার্থনা করতে শুরু করে। রাজু আবার চালাকির মাধ্যমে সেই কাপড়টা সরিয়ে দেখতে পায় এটাই তো হলো তার পরী, কিন্তু বেসি বুঝতে পারে না যে একেই সে ভালোবাসে। সেই সন্ধ্যাবেলাতেই রাজু সেই পুলিশ মামা বড়দিনের লাইটিং করছিল। তখন সেখানে চলে আসে রাজু আর এটা ওটা বলতে শুরু করে, সাথে ওনাকে সাহায্য করছিল। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে একটা কল আসে। দেখা যায় ওকে বেসি কল দিয়েছিল। তখন রাজু একটু কথা বলতে না বলতে বেসি বলে ওঠে তোমার দাদা আমার সাথে চিটিং করেছে, এর জন্য ওনার উপরে আমি চিটিংয়ের কেস করেছি, আর ওনাকে বাঁচানোর জন্য তুমি এখন মিসিংয়ের কেস করছো। বেসির কথার কোনো আগামাথায় বুঝতে পারছিল না রাজু। তখন ওকে সবকিছু বুঝিয়ে বলে বেসি। কয়েকদিন আগের কথা, একটা বাচ্চার অপারেশনের জন্য অনেকগুলো টাকা নিয়ে হাসপাতালে গিয়েছিল বেসি। গিয়ে দেখতে পায় লাইনটা অনেক বড়, আর সামনেই দাঁড়িয়েছিল রাজুর দাদা। তখন ওনাকে বেসি সবকিছু বুঝিয়ে বলে, সাথে এটাও জানায় যে বাচ্চার অপারেশন করাটা খুবই দ্রুত জরুরি, এজন্য ওদেরকে আগে যদি টাকাটা দিতে দেয় তাহলে ওদের খুব উপকার হতো। তখন রাজুর দাদা বলতে থাকে তোমার কথাগুলো শুনে আমারও খুব খারাপ লাগছে এই মেয়েটার জন্য, এজন্য আমার টাকাটাও আমি তোমাদের সাহায্য করতে চাই, টাকাগুলো আমার কাছে দাও, আমি গিয়ে জমা দিয়ে আসি। প্রথমে তো কোনোভাবেই টাকাগুলো দিতে চাইছিল না বেসি, কিন্তু দাদা কেমন যেন একটু জাদুর মতো কিছু একটা করে, এটাতে বেসি টাকাগুলো ওনাকে দিয়ে দেয়, আর সে কারণে ওর উপরে কেস করেছিল বেসি। এখন ওর দাদা যতগুলো টাকা নিয়ে গিয়েছে সেটা যদি পরিশোধ না করা হয় তাহলে ঝামেলায় পড়তে হবে ওকে, এটাও জানায় বেসি। কিন্তু ওর কাছে তো এখন আর এতগুলো টাকা নেই, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে ওর মামার বসও কল দেয় রাজুর দাদাকে খোঁজার জন্য 5 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু এখন সবে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এজন্য বাকি 3 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি করে আসতে বলে, না হলে অনেক ঝামেলায় পড়তে হবে ওদেরকে, এটাও জানায়।
এখন এতগুলো টাকা ওরা কোথায় পাবে কিছুই বুঝতে পারছিল না। এই সময়টা ওরা দুজন একটা রেস্টুরেন্টের মধ্যে বসা। কিছুক্ষণের মধ্যে একটা ব্যাগ হাতে একটা মেয়ে এসে সেখানে পৌঁছে ব্যাগটা খুলে বলে যে এর মধ্যে 1 কোটি টাকা রয়েছে। মেয়েটার নাম ভৈরবী। সাথে এটাও জানায় রাজুর দাদা অনেক আগেই ভৈরবীর নানাকে সাহায্য করেছিল। এখন ওরা অনেক ধনী হয়ে গেছে, এই জন্য ওই টাকাগুলো এখন পরিশোধ করে দিতে চায়। ওকে টাকাটা দেওয়ার জন্য রাজুর গ্রামে গিয়েছিল মেয়েটা, কিন্তু সেখান থেকে সবকিছু জানার পরে চলে এসেছে এই জায়গায়। তখন রাজু এবং তার মামা 3 লক্ষ করে টাকা চায় একটা কাজের জন্য, কিন্তু ভৈরবী জানায় এখান থেকে একটা টাকাও আমি তোমাদের দিতে পারবো না। আমার নানার ইচ্ছা হলো এই টাকাগুলো যেন আমি তোমার দাদার হাতেই দেই। তারপর ওরা মামা ভাগ্নে বুদ্ধি করার জন্য একটু সাইডে আসে যে কিভাবে ওর থেকে টাকাটা হাতানো যায়। ঠিক তখনই ওই টাকার ব্যাগগুলো নিয়ে একটা ছেলে দৌড়ে পালাতে শুরু করে। সাথে সাথেই দৌড়ে গিয়ে রাজু ওকে একটা লাথি মারে। পরে ভালো করে খেয়াল করে দেখতে পায় বাহিরে অনেকগুলো ছেলে পেলে এসেছিল। আসলে কোনোভাবে ওরা হয়তো এই টাকাগুলোর খোঁজ পেয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তাণ্ডবলীলা শুরু করে দেয় রাজু। একদম সবাইকে কুত্তা মারা মারছিল। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে রাজু। এই ব্যাপারটা দেখে ওর উপরে অনেকটাই খুশি হয়ে যায় ভৈরবী, আর রাজুকে সে জড়িয়ে ধরে, বলতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ। এই ব্যাপারটা আবার দেখে ফেলে বেশি, আর অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তখন রাজু ভৈরবীকে বলতে থাকে তুমি যদি আমাকে ধন্যবাদ দিতেই চাও তাহলে এভাবে কেন, এমনিতেই তো বলতে পারো। তোমার এই জড়িয়ে ধরা দেখে যদি আমার পরি আমার উপরে রাগ করে চলে যায় তাহলে কি হবে। রাজু এই কথাগুলো বলছিল কারণ ওই সময় ওই দিক দিয়ে অনেকগুলো নান যাচ্ছিল। আসলে বেশি ওদের মধ্যেই ছিল এবং এই ব্যাপারটা দেখে সে চলে যাচ্ছিল, কিন্তু এটা সম্পর্কে কোনো কিছুই বুঝতে পারে না রাজু। তখন ওর সাথে থাকা একজন একটা নানকে ডেকে জিজ্ঞেস করে আপনাদের কি প্রেম ভালোবাসা করা যায়। তখন ওই নানটা জানে আমাদের জন্য সেবাই আসল ধর্ম, প্রেম ভালোবাসা আমাদের জন্য নয়। এটা শুনে মন ভেঙে যায় রাজুর। ওর ভোলা ভালাই প্রেমটা দেখে ওর তো প্রেমেই পড়ে যায় ভৈরবী। তারপর সে তার নানাকে কল দেয়, জানায় নানা রাজু আসলে অনেক ভালো একটা ছেলে, আমি ওকে ভালোবেসে ফেলেছি, তো ওর দাদাকে খোঁজার জন্য আমাদের সাহায্য করা উচিত। এই কথাটা শুনে কেন যেন অনেক রাগান্বিত হয়ে যায় ওর নানা, এমনকি নিজের ফোনটাই ভেঙে ফেলে। তারপর ওয়ালে অনেক পুরনো একটা ছবি দেখা যায়। এটা যে কার ছবি সেটা একটু পরেই জানা যাবে। পরদিন সকালবেলাতেই রাজুর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে আনিতা জানায় গতকালকে নাকি দাদির স্বপ্নে দাদা এসেছিল। এটুকু বলেই তিনি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে কোথাও একটা, নিজের ফোনটাও তিনি নিয়ে যাননি। এটা শুনে তোর ওপরে অনেকটাই রাগান্বিত হয়ে যায় রাজু, আর বলতে থাকে তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম, তুমি সেটাও ঠিকঠাকভাবে করতে পারলে না। তখন আনিতা জানায় দাদির নানপল্লী নামের একটা জায়গায় গিয়ে নাকি গাড়ি থেকে নেমে গিয়েছে। এই কথাটা শোনা মাত্রই রাজু এবং ভৈরবী বেরিয়ে পড়েন নানপল্লীর উদ্দেশ্যে। দেখা যায় সেখানে এসে একা একাই ঘোরাঘুরি করছিল দাদি। ওনার গায়ে অনেকগুলো গহনা দেখে সেখানের কিছু মানুষের লোভ হয়, তারপর ওনাকে ধরে সেগুলো খুলে নিতে শুরু করে। অনেকক্ষণ ধরে এই ব্যাপারগুলোই চলছিল। হঠাৎ করেই সেখানে এন্ট্রি নেয় ভৈরবী এবং সেই ছেলেগুলোকে মারতে শুরু করে। সবাইকে একদম কুত্তা মারা মারছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রাজু, কিন্তু তারপরেও ভৈরবী ফাইট চালিয়ে যাচ্ছিল। তারপরে অনেক কয়টা ছেলে মিলে ধরে ফেলে ভৈরবীকে। তখন সে রাজুর থেকে সাহায্য চায়। রাজু তখন বলে এটা তো তোমার প্রথমেই ভাবা উচিত ছিল, আমি যখন এখানে আসলাম তখনই তোমার তো সাইডে সরে যাওয়ার কথা, এখন যদি আমি ফাইটে যোগ না দেই। যদিও সে এগুলো বলে তারপরেও সে যায় এবং সবাইকে কুত্তা মারা মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সবাইকে ধরাশায়ী করে ফেলে রাজু। ওকে দেখে তো দাদিও অনেক খুশি, আর ভৈরবীও দাদির সাথে অনেক ভালো ব্যবহার করছিল। এটা দেখে রাজু প্রথমে খানিকটা চিন্তিত হয়, তারপর খুশিই হয়, আর ভাবতে থাকে যে ওর পরি তো আসলে একটা নান, ওর সাথে প্রেম ভালোবাসা তো একদমই পসিবল নয়। দাদি রাজুকে বারবারই বলতে থাকে তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি এভাবে, আর আমাকে ছেড়ে তুই কখনো এভাবে যাবি না কোথাও। কিছুক্ষণের মধ্যেই রাজুর ফোনে একটা কল আসে। পুলিশ অফিসার নাকি ওকে ডেকেছে ওর দাদার সম্পর্কে কিছু বলার জন্য। তাড়াহুড়ো করে চলে আসে সেই জায়গায়। বাজারের মধ্যে দিয়ে ঘুরতে থাকলে হঠাৎ করে সে দেখতে পায় একজন লোককে। ওনাকে রাজুর খুবই চেনা চেনা মনে হচ্ছিল, আর ওকে দেখেই কেন জানি লোকটা দৌড়ে পালাতে শুরু করে। তারপর ওই লোকটাকে ধাওয়া করতে থাকে রাজু, আর চলে আসে একটা ওয়্যার হাউসের মধ্যে। সেখানে এসে ওনাকে মারতে শুরু করে। উনি বারবারই রাজুকে তাকে মারতে বারণ করছিল, কিন্তু কোনো কিছুই যেন শুনছিল না রাজু, আর বলতে থাকে তোর জন্যই আজকে আমার দাদার এই অবস্থা। আসলে ইনি হচ্ছেন সেই লোক যিনি রাজমহল থেকে গুপ্তধন চুরি করে পালিয়েছিল, আর ওনাকে ধরার জন্যই রাজুর দাদা সেখান থেকে চলে গিয়েছিল। ওনাকে অনেক মারধর করতে থাকলে সেখানে চলে আসে ভৈরবী। আসলে লোকটা হচ্ছে ভৈরবীর নানা। তখন ভৈরবী বলে ওনার সম্পর্কে আমি তোমার থেকে অনেক ভালো জানি, কারণ উনি হচ্ছে আমার নানা,
আর তুমি এতদিনে যা জিনিসপত্র জেনেছিলে সেগুলো সবই তুমি ভুল জেনে এসেছো। আমি এখানে এসেছিলাম তোমার দাদাকে ধরেই নিয়ে গিয়ে আমার নানার কাছে দেওয়ার জন্য। তখন ভৈরবীর নানা বলতে শুরু করে, তোমার দাদার জন্যই আসলে তোমার দাদির আজকে এই অবস্থা। তোমার দাদিকে তুমি যতটা সাধারণ ভাবো উনি কিন্তু অতটা সাধারণ মহিলা নয়। গঙ্গা দেবী ছিলেন দেবনগর সাম্রাজ্যের মহারানী। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সব সময়কার মতো আজকেও সিন্নি বাড়তেছিলেন গঙ্গা দেবী, আর পাশেই বসেছিল তোমার দাদা। ওনার নাম ছিল কানাকা রাজু। হঠাৎ করেই সে দৌড়ে গিয়ে প্রসাদ নিতে যায়। তাড়াহুড়ো করাতে গঙ্গা দেবীর হাতে গিয়ে ওনার হাতটা লাগে। এই ব্যাপারটাতে সেখানে থাকা সবাই তো খুব ক্ষেপে যায় আর ওকে মারতে শুরু করে। বেদম পিটনা দিয়ে একদম রক্তাক্ত করে ফেলে কানাকা রাজুকে। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় সে, কারণ এখানে তার খুব অপমান হলো। এটার প্রতিশোধ কিভাবে তোলা যায় সেটা নিয়ে চিন্তা করতে থাকে কানাকা রাজু। এক পর্যায়ে সে একটা তান্ত্রিকের খোঁজ পায়, আর সেখানে চলে যায় তিনি নিজে বড় মাপের একটা তান্ত্রিক হওয়ার জন্য। সেখানে যিনি মেন ছিলেন তাকে অনেক করে বলতে থাকে, কিন্তু তারপরেও তিনি কিছুতেই রাজি হন না। সাথে জানায়, তোমাকে যদি এগুলো শিখতে হয় তাহলে এখানে অনেক বড় মাপের একটা বলি দিতে হবে। আমি জানি তুমি সেটা পারবে না, কারণ এখানে রক্ত দিয়ে ভরিয়ে দিতে হয়। কথাটা শোনা মাত্রই সাথে সাথেই কানাকা রাজু যায় ওই দিকটায়, আর একটা চাকু নিয়ে নিজের একটা হাতই কেটে ফেলে। এই ব্যাপারটা দেখে তো অনেক খুশি হয়ে যায় ওই শয়তানটা, আর চলে আসে ওর কাছে। শয়তানটার মুখে কোনো চামড়া বা কোনো মাংসই ছিল না। ওকে দেখে যে কোনো মানুষেরই ভয় পেয়ে যাওয়ার কথা। তারপর আরও অনেক কিছুই ঘটতে থাকে কানাকা রাজুর সাথে। এভাবেই কেটে যায় অনেক দিন। আস্তে আস্তে ওর হাতটাও আবার ঠিক হয়ে যায়। অনেক তন্ত্রমন্ত্র দিয়ে এখন কানাকা রাজু প্রায় পুরোপুরি তান্ত্রিক হয়েই গেছে। সে আসলে সব কিছুই করছিল তো গঙ্গা দেবীকে বসে আনার জন্য। এভাবে গরিব আর কতদিন থাকা যায়। তারপর অনেক সাধনা করে একটা জিনিস নিয়ে চলে আসে গঙ্গা রানীর প্রসাদে। তারপর ওনাকে ডেকে পাঠায়। সাথে সাথেই বেরিয়ে আসে গঙ্গা। তখন কানাকা রাজু বলে, আমি সেদিন যা করেছিলাম সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেক দূর থেকে ভালো একটা মন্দির থেকে পুজো করে সেটার প্রসাদ আপনার জন্য আমি নিয়ে এসেছি। দয়া করে এটা যদি আপনি খান তাহলে আমি খুবই খুশি হতাম, আর বুঝতে পারতাম যে আপনি আমাকে ক্ষমা করেছেন। ওর কথাগুলো শুনে একটু মায়াই লাগে। গঙ্গারার নিচে চলে আসে, এসেই তিনি প্রসাদটা খান, আর সাথে সাথেই সে কানাকা রাজুর বশে চলে যায়। আসলে এই জন্যই এত তন্ত্রমন্ত্র করেছিল কানাকা রাজু। কিছুদিনের মধ্যেই ওদের দুজনের বিয়েও হয়ে যায়। সে প্রাসাদে যত ধন দৌলত ছিল সবকিছুই চুরি করে নেয় কানাকা রাজু, আর আমাকে দিয়ে দিয়েছিল সেটার চাবি। সেদিন রাত্রেবেলাতেই ঘোড়া নিয়ে পালিয়ে যায় সে, আর ফেঁসে গিয়েছিলাম আমি। তারপর গঙ্গার পরিবারের লোক ওকে ভুল বুঝে ওর এই ভুল ডিসিশনের জন্য ওকে প্রসাদ থেকেই বের করে দেয়, তার মেয়ে সহ। এভাবেই ওনার সুন্দর জীবনটা বেদনা দিয়ে ভরে যায়। এই কথাগুলো শুনে তো অনেকটাই কষ্ট পেয়ে যায় রাজু নিজেই, আর সাথে সাথে সে ফোন লাগায় ওর দাদিকে। ওনার সাথে কথা বলে একটু ভালোই লাগে রাজুর। তারপর পরে ভৈরবীর নানা আরও জানায়, তোমার দাদাকে খোঁজার জন্য আমি একদিন গিয়েছিলাম জঙ্গলে। সেখানে আমি একটা মহল দেখেছিলাম, যেটা থেকে তোমার দাদিকে বের করা হয়েছিল সেটা এখন আর কেউ ব্যবহার করে না। তারপর পরে ওরা সবাই মিলে চলে আসে সেই মহলটায়। এটাই আসলে সেই মহল যেই মহলটা সিনেমার শুরুর দিকেই দেখানো হয়েছিল। এটা দেখে কেমন যেন একটা মায়াবী মহল মনে হচ্ছিল। এখানে ঘোরাঘুরি করতে থাকলে দেখতে পায় এর মধ্যে সেই সময় হারিয়ে যাওয়া সকল গহনা এবং সব কিছুই রয়েছে। তার পরপরই রাজুর দাদার ছবিটা দেখতে পায়। ওর দাদাকে গোটা মহলে খুঁজতে শুরু করে দেয় রাজু। অনেক করে ডাকাডাকিও করতে থাকে। সারা মহল ধরে খোঁজাখুঁজি করার পরও কিছুতেই ওকে পাওয়া যায় না। হঠাৎ করে ওদের কাছে চলে আসে সেই লোকটা যাকে সিনেমার শুরুর দিকেই দেখা গিয়েছিল এই মহলটাতে ঢুকে ঝামেলায় পড়তে। এতদিন পর্যন্ত সে এখানেই আটকে ছিল। তখন রাজু তার দাদার সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলতে শুরু করে, এই ছবিতে যিনি আছেন তার লাশটা আমার কাছে এসেছিল অল্প কিছুদিন আগেই। বেওয়ারিশ লাশ ভেবে সেখান থেকে মূল্যবান সকল কিছু আমি নিয়ে নিয়েছিলাম। তারপর সেটা পুড়িয়েও দিয়েছিলাম, আর সেটা রাস্তায় রেখে দিয়েছিলাম আমার কাছেই। যদি তার কোনো পরিবারের লোক আসে তাহলে তাদের থেকে এটা দিয়ে আমি টাকা নিতে পারতাম, কিন্তু এই আস্থাটা আমাকে এই মহলটায় নিয়ে আসে। তারপর থেকে এখন পর্যন্ত আমি এখানেই আটকা ছিলাম। তোমরা এখানে আসাতে আমি মুক্ত হলাম। এই সব কিছু শুনে রাজু বলতে থাকে, এই সকল ধন দৌলতই তো আমার দাদি, এখন এগুলো সব কিছুই আমি নিয়ে যাব। সাথে সাথে সে মামাকে বলে দেয় সব কিছু গোছানোর জন্য। ওরা যখন জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তখনই কারেন্টের বাল্বগুলো টিপটাপ করতে শুরু করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় ওই লোকটা, আর ওদেরকে এসে বলতে থাকে, তোমরা ভুলেও এমনটা করো না, তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। কিন্তু কার কথা কে শোনে। সাথে সাথেই দেখা যায় সেখানে একটা বাতাস চলে আসে জোরে, আর একটা উইলপত্র এসেই বাজতে শুরু করে। এটা ছিল আসলে রাজুর দাদারই কণ্ঠস্বর। এই বাড়িটা হলো আমার শরীর, আর এই বাড়ির ভেতরে থাকা সকল ধন সম্পত্তি হচ্ছে আমার রূহ। আমি মরার পরে যদি কেউ আমার ওয়ারিশ হয়ে এখানে সেগুলো নিতে আসে
তাহলে সে যে ঝামেলায় পড়বে সেটার জন্য কিন্তু আমি দায়ী নই, সেটার জন্য শুধু এবং শুধুমাত্র সে নিজেই দায়ী। এগুলো ভোগ করতে পারবো আমি একমাত্র। এই কথাগুলো শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় রাজু, আর বলতে থাকে, দাদা তুমি তো মারা গেছো, তারপরে যদি তোমার এতটা জিদ থাকে তাহলে একবার চিন্তা করে দেখো তো আমার কতটা জিদ থাকতে পারে। আমি তো এগুলো নিয়ে যাবই, তোমার যদি দম থাকে তাহলে আমাকে তুমি ঠেকিয়ে দেখাও। এটা বলেই ওখান থেকে জিনিসপত্র নিতে যাবে, ঠিক তখনই সেখানে ধোয়ার কুণ্ডলি পাকাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেটা ওর দাদার শেপ নেয়। তখন সেই জিনিসটা ওদেরকে বলতে শুরু করে, তোর কি মনে হয় তুই এখানে কি নিজে নিজে এসেছিস? তোকে আমি এখানে এনেছি। আমার মরার 3 দিন পরে তোর দাদিকে আমি গিয়ে বলেছিলাম তার সোহাগ মরতে চলেছে, তাকে বাঁচানোর জন্য যেন তোকে পাঠায়। আর তোকে আমি এখানে কেন এনেছি তুই জানিস? আর তোর দাদির থেকেও কেনই বা তোকে আলাদা করেছি? যেন আগামী অমাবস্যাতে আমি আমার কামনা বাসনা পূরণ করতে পারি। আমার রাজ্যে তোকে স্বাগতম। কিন্তু ওর দাদার কথা একটুও ভয় পায় না রাজু। তারা সেখান থেকে বের হতে যাবে, কিন্তু দেখতে পায় যে দরজাটা গায়েব হয়ে গেছে। কি করবে কিছুই বুঝতে উঠতে পারছিল না। তখন গিয়ে দেখতে পায় অন্য একটা দরজা খোলা। বাইরে গিয়ে ভালো করে খেয়াল করে দেখে এটা তো একটা জঙ্গল। ওরা কোন দিক থেকে এসেছিল কিছুই বুঝে উঠতে পারছিল না। এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে থাকলে হঠাৎ করেই সেখান থেকে একটা ট্রেন চলে আসে। কোনো মতে বেঁচে যায় ওরা। এই ব্যাপারটাতে বোঝা যাচ্ছে যে ওরা এখান থেকে বের হতে পারবে না ওর দাদার পারমিশন ছাড়া। ওরা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন কোনো একটা ব্যবস্থা করার জন্য আবার বাড়ির ভেতরে ঢুকে পড়ে রাজু। এদিকে দেখা যায় কানাকা রাজুর ভূতটা চলে আসে গঙ্গা দেবীর কাছে আর বলতে থাকে, আমি তোর স্বামী, আমি জীবন এবং মৃত্যুর একটা কোনায় এসে পৌঁছেছি। এই অমাবস্যাতে তোকে আমার কাছে আসতে হবে। তুই অমক জঙ্গলের মধ্যে আসলে তুই আমাকে খুঁজে পাবি। এই স্বপ্নটা দেখেই ঘুমটা ভেঙে যায় গঙ্গার। অনেক পেরেশান দেখা যাচ্ছিল ওনাকে। এই ব্যাপারগুলোর সাথে সাথেই তিনি আবার কল দিয়ে রাজুকে জানিয়ে দেয়। এটা শুনে তো আবার ওরা চিন্তায় পড়ে যায়। খুব তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে বেরোতে হবে, না হলে বড় মাপের একটা ঝামেলায় পড়ে যাবে ওরা। এজন্য আবারও বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে ওরা তো এখান থেকে ধন দৌলত না নিয়ে যাবে না, এই জন্য ধন দৌলতগুলো যে কামরায় ছিল সেই কামরার মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ওরা এসে পৌঁছে একটা কবরস্থানে। এই ব্যাপারটাতে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না যে ওরা ঢুকলো তো ওই ধন দৌলতের রুমে, তাহলে এই শ্মশানে কিভাবে ওরা আসলো। কিছুক্ষণ এগুলো দেখার পরে ওই লোকটা বলে ওঠে যে এই শ্মশানেই তো তোমার দাদাকে আমি পুড়িয়েছিলাম। ওই যে সামনে যে চিতাটা দেখতে পাচ্ছ ওটার মধ্যেই জ্বালিয়েছিলাম তোমার দাদাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রাজুর দাদা ওই জ্বলন্ত চিতার মধ্যে থেকে উঠে আসতেছে। এই ব্যাপারটা দেখে সবাই তো অনেক ভয় পেয়ে যায়, একটা দৌড় লাগায় চলে আসে প্রাসাদের মধ্যে। ওদের সবারই হাওয়া একদম টাইট হয়ে যায়। কিছুক্ষণ এই রুমটার মধ্যে থাকার পর ওরা দেখতে পায় একটা পেইন্টিংয়ের মধ্যে দিয়ে আগুন জ্বলছিল। তখনই ওদের মনে পড়ে যায় যে ওদের সাথে তো এখন আর ভৈরবী নেই। তারপর ওকে খুঁজতে শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ওকে খুঁজে পায়, কিন্তু অনেক ভেজা অবস্থায়। সে একা হয়ে পড়ায় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এই অবস্থাতেই ওর সাথে রোমান্স করতে শুরু করে দেয় রাজু। পরদিন সকালবেলাতেই ওরা সবাই মিলে একটা বুদ্ধি করে আর চলে আসে প্রাসাদের ছাদে। তারপর একটা গাছের সাথে দড়ি লাগায়, সেটা দিয়ে ঝুলে ঝুলে এখান থেকে পালাবে ওরা। কে যাবে আগে এটা নিয়ে হয়ে যায় আরেক চিন্তা। তখন একজন সামনে আসে আর সেই রশি দিয়ে যেতে চায়। অনেকখানি সে খুব ভালোভাবেই যায়, কিন্তু প্রসাদের এরিয়ার যখন শেষ প্রান্তে যায় তখনই সেখানে হয় বড় মাপের একটা ধামাকা। সেখান থেকে পড়ে যায় ওই লোকটা, একদম যেন পোড়া মুরগির মতো গ্রিল হয়ে গিয়েছিল। ওর কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য সবাই যায় নিচে। তখন রাজু ভালোভাবে খেয়াল করে দেখতে পায় কেউ একজন গাড়ি নিয়ে প্রাসাদের কাছেই আসছিল। দেখা যায় এটা আসলে বেসি নামের সেই মেয়েটা। ওকে দেখে তো অনেকটাই খুশি হয়ে যায় রাজু, আবার ওর জন্য চিন্তাও করতে থাকে। ওর ভালোবাসা যেন একদম উতলিয়ে পড়ছিল। আসলে রাজুর ফোনটা ট্রেস করে এখানে এসেছিল ওরা। রাজুর দাদাই তোর 3 লাখ টাকা মেরে দিয়েছিল। তো বেশি মনে মনে ভেবেছিল যে হয়তো ওরা দাদা নাতিতে মিলে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, এর জন্য ওদের থেকে টাকাটা উসুল করার জন্য ওর ফোনটা ট্রেস করে এখানে চলে এসেছে। কিন্তু সে তো আর জানে না যে রাজুর এমনিতেই কি ঝামেলায় আছে। আর এই প্রাসাদের মধ্যে সবাই নিজের ইচ্ছাতে আসতে তো পারে, কিন্তু এখান থেকে শুধু তারাই বাইরে যেতে পারে যাদেরকে ওর দাদা পারমিশন দেয়। তখন ওর দাদার থেকে টাকাগুলো নেওয়ার জন্য মহলের ভেতরে যায়। বেসির সাথে আসা লোকটা অনেক চিল্লাচিল্লি করে এটা ওটা বলতে শুরু করে। সাথে সাথে ওখানে চলে আসে রাজু এবং বেসিকে সব কিছু খুলে বলে, আমার দাদা মারা গেছে। না মানে তুমি ধরতে পারো যে আমার দাদা অর্ধেক মারা গেছে, মানে ওনার আত্মাটা এখনও জীবিতই রয়েছে আর এখানেই আছে। গোটার রাত জ্বালিয়েছে দাদার আত্মা আমাদের। আমি তো ভেবেছিলাম হয়তোবা দিনের বেলাতে কিছুই করবে না, এর জন্যই পালানোর একটা প্ল্যান করেছিলাম, কিন্তু সেটাও তো ফেইল্ড হয়ে গেল। তবে ওর কথা একটা কথাও বিশ্বাস করছিল না বেশি আসে ওই লোকটা, আর বারবার ধন দৌলত কোথায় আছে সেটা জিজ্ঞেস করতে থাকে।
তখন ওকে কামরাটা দেখিয়ে দেওয়া হয় যে ওইটার মধ্যেই আসে ওই ধন দৌলত। বেশি ওই লোকটার সাথে যেতে চাইলে রাজু ওকে আটকায়, বলে যে ওখানে তোমার যাওয়ার দরকার নেই, ওকে যেতে দাও, দেখলেই তুমি সবকিছু বুঝতে পারবে। কিন্তু তারপরেও কোনো কথা না শুনেই বেশি আর ওই লোকটা ঢুকে যায় ওই লকার রুমটার মধ্যে, এমনকি দরজাটাও আটকিয়ে দেয়। সাথে সাথে রাজুর কাছে চলে আসে ভৈরবী আর বলতে থাকে, তোমার কি সমস্যা, ওরা যাচ্ছে তো যাক, আমার তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে এটাই হলো সেই নান যাকে তুমি ভালোবাসতে। কিন্তু কিছুই বলে না রাজু। ধন সম্পদের রুমে এসে তো ওরা দুজন একদম পাগল প্রায় হয়ে যায়। এত টাকা পয়সা সোনাদানা ওরা ওদের গোটা জীবনেও দেখেনি। ঠিক তখনই রুমের লাইটটা নিভে যায়। বেশি ভালো করে খেয়াল করে দেখতে পায় ওর সাথে আসা লোকটার ওর সাথে নেই। তখন ওকে খুঁজতে শুরু করে দেয় বেশি। কিছুক্ষণের মধ্যে ওকে একটা কফিনের মধ্যে আবিষ্কার করে। তারপর ভয়ঙ্কর অনেক কিছু দেখতে শুরু করে দেয় বেশি। এতটাই ভয় পেয়ে যায় যেন ওর জান একদম যায় অবস্থা। একবার তো সে এতটাই ভয় পেয়ে যায় যে এক দৌড় দিয়ে দরজাটা খুলেই বাইরে বেরিয়ে আসে। এই ব্যাপারটাতে সবাই ভয় পেয়ে যায়, দৌড়াতে শুরু করে। তারপর পরে কফিনের মধ্যে থাকা ওই লোকটা চলে আসে বাইরে আর বলতে থাকে তার সাথে কি হয়েছিল। হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যখন আমি জ্ঞানটা ফিরে পাই তখন দেখতে পাই আমি একটা কফিনের মধ্যে, আর আমার পাশেই শায়িত রয়েছে ভয়ঙ্কর রূপের একটা লোক। প্রথমে তো আমি এটা স্বপ্ন ভেবেছিলাম, কিন্তু পরে যখন বুঝতে পারি যে এটা আসল তখন অনেক ভয় পেয়ে যায়, আর এই জন্য আমি বেরিয়ে আসি। ওদের এই ব্যাপার স্যাপার দেখে ভৈরবী তো বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো রয়েছে ওদের দুজনের মধ্যে, কারণ বেসির জন্য অনেক চিন্তিত হচ্ছিল রাজু। কিন্তু সে জানায় যে আমাদের মধ্যে তেমন কিছুই নেই, এগুলো তুমি একদমই টেনশন করো না। সেদিন রাত্রেবেলাতেই বেসি গডের কাছে প্রেয়ার করছিল যেন ঝামেলা থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়। সে কেমন যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রাজু সেখানে চলে আসে এবং আস্তে করে ডাক দেয় ওকে। এটাতে অনেক ভয় পেয়ে একটা চিল্লানি দেয় বেসি। তখন রাজু বলতে থাকে তুমি একদম চিৎকার করো না, না হলে কিন্তু ভৈরবী এখানে চলে আসবে, তোমাকে আমার কিছু কথা বলা উচিত। বেসিকে কথাটা বলতে যাবে ঠিক তখনই দাদির কল আসে ওর ফোনে। দাদির সাথে কথা বলার শেষেই একটা ছবির দিকে তাকিয়ে দেখতে পায় সেটার ভেতর থেকে ভয়ঙ্কর কিছু একটা বের হয়ে আসতেছে। কিন্তু এটাতেও তেমন একটা ভয় পায় না রাজু। তারপর দুজনেরই মাথার ওপর একটা কম্বল দিয়ে নেয়। তখন রাজু বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। তখন বেসির আর বুঝতে বাকি থাকে না যে কিছুদিন আগে কনফেশন বক্সে যে ছেলেটা এসে সিস্টারকে ভালোবাসার কথা বলেছিল সেটা আসলে রাজুই ছিল। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে সেখানে চলে আসে ওই কালো লোকটা। ওকে দেখে তো দুজনই অনেক ভয় পেয়ে যায়, কারণ কম্বলটাতে ছায়া দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এটা একদম ভূত। তখন বেসিকে ওই লোকটা খুলে বলতে থাকে সবকিছু। আসলে এখন রাজু আর ভৈরবীর মধ্যে যা চলছে সেটা আমার জন্যই শুরু হয়েছিল। আমি ওকে বলেছিলাম যে নানেরা প্রেম ভালোবাসা করে না। তখন বেসি রাজুকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো এটা তো আমি বুঝলাম, কিন্তু আমাদের ভালোবাসার কথা তুমি ভৈরবীকে কখন বলবা? রাজু তখন জানায় যে সময় হলে ঠিক আমি বলে দেব। বেসি ওর কথা মেনে নেয়। সেদিন রাত্রেবেলাতেই ভৈরবী আর বেসি এক বেডেই ঘুমাবে। তখন ভৈরবী ওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি রাজুকে কি আগে থেকেই চিনতে? বেসি কথাটা এড়াতে চায় কিন্তু সুযোগ দিতে চায় না আবার ভৈরবী। অনেক করে জোরাজুরি করতে থাকে। এক পর্যায়ে বেসি বলেই দিবে ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ আসে। তখন বাইরে যায় ওরা দুজনেই। আসলে রাজু এরকম অ্যাক্টিং করছিল যে ওর দাদা ওর মধ্যে ঢুকে গিয়েছে, তবে ব্যাপারটা আবার ধরে ফেলে ভৈরবী। ঠিক তখনই ওর দাদি কল দেয়। তখন ভৈরবী ফোনটা নিয়ে গিয়ে রাজুকে দেয়। প্রথমে তো ওনার সাথে ভালোভাবেই কথা বলছিল রাজু, কিন্তু হঠাৎ করে এরকম একটা কণ্ঠস্বর ভেসে আসে যেটা শুনে মনে হচ্ছিল যে এটা হয়তো বা ওর দাদা। এই ব্যাপারটাতে আবার অনেক ভয় পেয়ে যায় ওর দাদি। কিছুক্ষণ পরে রাজু আবারও কল দেয় দাদিকে আর বলে আমি তোমার সাথে একটু মজা করছিলাম দাদি। কিন্তু দাদির মন যেন ওর কথাতে কিছুতেই মানছিল না। দাদির সাথে কথা বলা শেষ করে এবার চিন্তা করতে থাকে যে কি করা যায়। সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কি কেউ কোনো মানুষকে চিনো যে ভূত ভাগাতে পারে? তখন বেসি বলে ওঠে এমন একজনকে তো আমি চিনি, ওনার নাম ডাক্তার পদ্মাভূষণ। উনি কোনো এক্সারসাইজম না করেই ভূত ভাগাতে পারেন। তার পরপরই ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই তিনি চলে আসেন এই প্রাসাদে আর পর্যবেক্ষণ করতে শুরু করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে তিনি বুঝতে পারে এখানে তো কোনো না কোনো কিছু রয়েছে। ওনার শক্তি দিয়ে রাজুর দাদার করা কিছু কালো জাদুর নমুনাও দেখতে পান, যে কিভাবে উনি এই বাংলোটাকে ভূত বাংলো বানিয়ে ফেলেছেন। তখন তিনি ওদের সবাইকে বলতে থাকে এখানে যেসব কাজ করেছে সে সাধারণ কোনো মানুষ নয়, সে অনেক বিদ্যায় পারদর্শী। এই প্রাসাদে থাকা প্রত্যেকটা ছবি, আর্কিটেকচার এবং পেইন্টিংগুলো দিয়ে তোমাদের সবাইকে হিপনোটাইজ করা হচ্ছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটাই, তোমরা যদি নিজের মাইন্ড একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি করতে পারো তাহলেই পসিবল। কিন্তু এটা আসলে অতটা সহজ ব্যাপারও নয়।
তারপর রাজুকে দিয়ে একটা ডেমো দেখাতে শুরু করে। ওকে বলে যে তোমার মাইন্ডে তুমি একটা চিন্তা করো যে তুমি কোথায় যেতে চাও। তখন রাজু জানায় সমুদ্রের কিনারে গিয়ে আমি মুক্তা খুঁজতেছি। তখন ডক্টর তার কার্যক্রম শুরু করে দেয়। আস্তে আস্তে রাজু খেয়াল করে দেখতে পায় সে সমুদ্রের কিনারায় চলে এসেছে। একটা ঝিনুক থেকে সে মতিও বের করছে। এরকম চলতে চলতে হঠাৎ করে রাজু আবারও চলে আসে ওই প্রাসাদটার মধ্যেই। অনেক রক্ত দেখতে পায় রাজু। তারপর একটা খোলা দরজা দেখে সেদিকেই আগাতে শুতে আয় রাজু। সেখান থেকে আজব রকম একটা আওয়াজও আসতেছিল। এই কথাগুলো আবার রাজু চোখ বন্ধ করে বলছিল, আর সবাই সেগুলোই শুনছিল। ডাক্তার বারবারই ওকে ওখানে যেতে বারণ করে, কিন্তু ওর কোনো কথাই শুনতে পাচ্ছিল না রাজু, আর তার মধ্যে ঢুকে পড়ে। সেখানে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না রাজু। দেখতে পায় ওখানে ওর দাদা একটা মানুষ বলি দিচ্ছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় রাজু, আর আবারও তার জ্ঞানে ফিরে আসে। তখন ডাক্তার ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কোন রুমের মধ্যে ঢুকেছিলে, এগুলো আমাদেরকে একটু দেখাও। তারপর সবকিছু খুলে বলে রাজু যে ওর সাথে কী হলো, আর ওদের সবাইকে নিয়ে চলে আসে ওই রুমটার মধ্যে। একটা কুয়া দেখিয়ে বলে এটার উপরে বসে থেকেই দাদা একজনের গলা কাটছিল। সেই কুয়াটার মধ্যে একটা দড়ি দেখতে পাওয়া যায়। সবাই মিলে সেই দড়িটা ধরে টান মারে। কিছুক্ষণের মধ্যেই ওই দড়ির অপর প্রান্ত থেকে উঠে আসে 3টা মানুষের মাথা ছাড়া দেহ। এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় আর দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই রুমটার মধ্যেই থেকে যায় ডাক্তার। তখন কান্না রাজুর আত্মা সেখানে চলে আসার ডাক্তারকে বলতে থাকে, এখানে আমি ইচ্ছা করেই তোকে ঢুকতে দিয়েছি, কিন্তু তুই আমার তো সব পলি খুলে দিচ্ছিস। আমি তোর কি করতে পারবো তুই কি জানিস? তখন ডাক্তার বলে, আমি জানি তুই আমার কিছুই করতে পারবি না। কান্না রাজু তখন ওকে হ্যালুসিনেট করানোর চেষ্টা করতে থাকে। প্রথমে তো ওর উপরে কোনো কিছুই কাজ করছিল না, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে খুব বাজে অবস্থা করে ফেলে কান্না রাজু। এই ব্যাপারটাতে ডাক্তার বাইরে চলে আসার একটু পানি খেয়ে সবাইকে বলতে শুরু করে। কান্না রাজু খুব ভালো করেই জানে যে কার দুর্বলতা কী। সবাইকে সেই ওই জায়গাগুলোতেই টার্গেট করে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার বুদ্ধি একটাই, নিজেই নিজেকে হিপনোটাইজ করতে হবে। তারপর একটা বই থেকে ওদেরকে বলতে থাকে যে কিভাবে করতে হবে এই কাজগুলো। তিনি যখন ওদেরকে সবকিছু বলতেছিলেন ঠিক তখন ওই বইটাতে আগুন ধরে যায়। তারপর হঠাৎ করে হাওয়া দিয়ে এদিক ওদিকে দুলতে থাকে ডাক্তার। এক পর্যায়ে দরজা খুলে গেট দিয়ে ওনাকে বাইরে ফেলে দেওয়া হয়। এই ব্যাপারটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক, সাথে অনেক ভয়ও পেয়ে যায়। পরদিন সকালবেলাতেই বাইরে রাজু এবং বেসি ঘুরতেছিল। এইসব ব্যাপার স্যাপার নিয়ে অনেকটাই চিন্তিত ছিল বেসি। এই জন্য ওকে কমফোর্ট দেওয়ার জন্য ওকে জড়িয়ে ধরে রাজু। ঠিক তখনই ওদের সামনে চলে আসে ভৈরবী। এই ব্যাপার স্যাপার দেখে তো সে অনেকটাই রাগান্বিত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজুকে নিয়ে ওদের দুজনের মধ্যেই তর্ক বিতর্কও শুরু হয়। দুজনই রাজুকে ব্লেম করছিল। রাজু পড়েছে এখন মহা মুসিবতে। ঠিক তখনই সেখানে বাকি লোকজনও চলে আসে। তখন রাজু সবাইকে বলতে থাকে, স্যার যেমনটা বলেছিল ঠিক তেমনটাই আমরা করব। নিজেকে আমরা নিজেই হিপনোটাইজ করবো আর অন্য জায়গায় যেতে পারবো। এটা বলেই সবাই চোখ বন্ধ করে আস্তে আস্তে আগাতে শুরু করে আর চিন্তা করতে থাকে যে তারা অন্য কোনো একটা জায়গায় যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রাজুর হাত গিয়ে নরম কোনো একটা জিনিসের ওপরে লাগে। চোখ খুলতেই দেখতে পায় আনিতা চলে এসেছে। সেও এসে আবার রাজুকে ভালোবাসার কথাই বলে। এমনিতেও তো ওদের দুজনের মধ্যে পড়ে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল রাজুর। এখন তো আবার 3 নাম্বার আরেকটাও চলে এসেছে। ওরা 3 জন মিলে এখন বলতে থাকে যে তোমার এখন ডিসাইড করতে হবে যে তোমার কোনটা লাগবে। খুব বিপদেই পড়ে যায় রাজু। এদিকে দেখা যায় রাত্রেবেলাতে হঠাৎ করে ভৈরবীর নানার কাছে একটা কল আসে। ফোনের ওপার থেকে রাজু বলে, আমার দাদার অবস্থা খুব খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব দাদিকে নিয়ে অমুক জঙ্গলে চলে আসুন। ওর কথা মতোই রাজুর দাদির কাছে চলে আসে সেই লোকটা। প্রথমে যখন ওনাকে বলে তখন কোনোভাবেই তিনি কথাগুলো বিশ্বাস করেন না, কারণ তিনিও খুব ভালো করেই জানতো যে গুপ্তধনগুলো ইনিই চুরি করেছিল। তারপরে অনেক করে বলাতে বিশ্বাস করেন। তবে হঠাৎ করে এত কিছু চিন্তা করতে ব্রেন স্ট্রোক করে বসেন ওর দাদি। সাথে সাথে ওনাকে নিয়ে হাসপাতালে আসা হয়। তারপর পরে আবার রাজুকে কল দেয় ভৈরবীর নানা, আর সব কিছু খুলে বলে রাজুকে। কিন্তু রাজু জানায় যে গতরাতে তো আমি কল দেইনি আপনাকে। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে এই কলটা আসলে দিয়েছিল কান্না রাজু। এখান থেকে ওর দাদির কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে রাজু, কিন্তু কোনো চেষ্টায় ওর সফল হয় না। সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে যায় রাজু। কিছুক্ষণের মধ্যে ওর সামনে চলে আসে কান্না রাজুর আত্মা আর বলতে থাকে, তুই যে ওখানে গিয়েছিলি এটা শুধুই তোর ভ্রম। যদি প্রাসাদ থেকে তোর বের হতে হয় তাহলে আমার থেকে আরও বড় করে তোকে ভাবতে হবে, আর এটা কোনোভাবেই সম্ভব নয়। তোকে আর তোর দাদিকে আমি কেন আলাদা করে দিয়েছিলাম তুই জানিস? এর মূল কারণ হলো যেন এই অমাবস্যার রাতে তোর দাদিকে আমি মারতে পারি। আসলে আমি মারা যাওয়ার কিছুদিন আগেই একটা যজ্ঞ করেছিলাম। সেখানে আমার গুরু আমাকে বলেছিল আমার বউকে মরতে হবে, তাও আবার স্বাভাবিকভাবে, তাহলেই কেবলমাত্র আমি নতুনভাবে আবার জন্ম নিতে পারবো।
এজন্যই আমার মৃত্যুর 3 দিন পর থেকে তোর দাদিকে প্রত্যেক দিনই আমি এটা ওটা বলতে থাকি ওর স্বপ্নের মধ্যে গিয়ে, আর এক পর্যায়ে মৃত্যুর মুখে ঠেলে দেই। তোর দাদি মারা যাওয়ার সাথে সাথেই আমার জন্ম হবে। আমার যখন বয়স 6 মাস হবে তখনই আমি আমার ধন দৌলত পর্যন্ত পৌঁছে যাব। এভাবেই জন্ম জন্মান্তর ধরে আমি আমার ধন সম্পদ ভোগ করতে থাকব। এই কথাগুলো শুনে অনেকটাই কষ্ট পেয়ে যায় রাজু। ঠিক তখনই সেখানে বাকি সবাইও চলে আসে। তারপর পরে রাজু অনেক রাগান্বিত হয়ে চলে আসে ওই ধন দৌলতের রুমটায়, আর দাদাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই ধন দৌলতের জন্য তুই আমার দাদিকে এত কষ্ট দিয়েছিস তাই না, আজকে সব কিছু আমি তোকে দিয়ে দিব। এটা বলেই আগুন ধরিয়ে দেয় টাকাগুলোতে। ঠিক তখনই সেখানে চলে আসে কান্না রাজুর আত্মার। রাজুকে বলতে শুরু করে, তোর কি মনে হচ্ছে তুই কি টাকাতে আগুন দিচ্ছিস? একদমই না। তুই চিন্তা করে দেখ তো, তোর দাদির কাছে হাসপাতালে তুই গিয়েছিলি না, আর টাকা মনে করে তুই তো তোর দাদির গায়ে আগুন দিচ্ছিস। সাথে সাথে রাজু ভালো করে খেয়াল করে দেখতে পায় আসলেই তো সে তার নিজের দাদির গায়ে আগুন দিচ্ছিল। এটাতে সে আগুনটা নিভাতে শুরু করে। দেখতে পায় বাইরে থেকে নার্স ওকে অনেক ডাকাডাকি করছে। তখন রাজু আবার ভালো করে চিন্তা করে দেখতে পায় এটা তো ভ্রম হতে পারে। সে মনে হয় ওই ধন দৌলতের রুমের মধ্যেই আছে, আর ওকে অন্যদিকে কনভার্ট করার জন্যই এমনটা করছিল কান্না রাজু। আসলে যে সে কোথায় রয়েছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। একবার মনে হচ্ছে যে সে হাসপাতালে রয়েছে, তো অন্যবার মনে হচ্ছে যে ওই ধন দৌলতের রুমটায়। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ডাক্তারের বলা কথা মোতাবেক কনসেন্ট্রেশন করে কোনো লাভই হচ্ছিল না। আসলে সে ফুললি কনসেন্ট্রেশন করতেও পারছিল না। ঠিকঠাকভাবে সে বুঝতেই পারছিল না যে সে কোথায় রয়েছে। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে আবার সে হাসপাতালে এসে উপস্থিত হয়। দেখতে পায় ধোয়ার কুণ্ডলিটা ওর দাদিকে মারার জন্য আসতেছে। বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে রাজু, কিন্তু কোনোভাবেই যেন কোনো লাভ হচ্ছিল না। ঠিক তখনই চিন্তা করতে থাকে ভৈরবীর নানার বলে দেওয়া একটা কথা। রাজুর দাদি গঙ্গা দেবী অনেক বড় মাপের একটা রাজরানী ছিলেন। এটা চিন্তা করে ওনার নাম ধরে অনেক জোরে করে একটা চিল্লানি দেয় রাজু। সে এত জোরে চিল্লানিটা দিয়েছিল যে নিজের কণ্ঠ শুনে নিজের কানেরই তালা ফেটে গিয়েছিল। আর তার মাইন্ডের মধ্যেই সে পৌঁছে যায় ওর দাদির সময় যখন তিনি রাজরানী ছিলেন। সেখানে গিয়ে রাজু ওর দাদির কাছ থেকে সাহায্য চায়। দাদি তখন বলে, চল তাহলে ওকেই মেরে ফেলি এবার আমরা। দেখা যায় রাজু আসলে ওই হাসপাতালটাতে ছিলই না, ও ছিল ওই ধন দৌলতের রুমটাতেই। আর তার সামনেই ছিল কান্না রাজুর আত্মা। সে অনেক কিছু বলেও আর কোনোভাবেই রাজুকে কন্ট্রোল করতে পারছিল না। তখন হাতের একটা মশাল নিয়ে সেখানে থাকা সকল টাকা পয়সা সোনা দানাতে আগুন ধরিয়ে দেয় রাজু। এই ব্যাপারগুলোতে অনেকটাই রেগে যায় কান্না রাজু। তার মাইন্ডের শক্তিতে সেখান থেকে অনেক পানি নিয়ে আসে। সেটার সাথে চলে আসে একটা বিশাল বড় দানবাকৃতির কুমির। তখন সেই কুমিরটা রাজুকে কামড়াতে শুরু করে। রাজুও তো কম নয়, সেই কুমিরটাকে মারতে শুরু করে দেয় রাজু। সে এতটা শক্তি কোথা থেকে যেন পেয়েছিল কে জানে। মনে হয় ওর দাদি ওকে পাওয়ার দিয়েছিল। চোখের পলকেই সেই কুমিরটাকে ধরাশায়ী করে ফেলে রাজু। এবার ওর দাদার কথাতে সেই মহলে থাকা অনেকগুলো সৈন্য জীবিত হয়ে চলে আসে ওকে মারার জন্য, কিন্তু রাজুর সাথে তারা একদমই পেরে ওঠে না। ওদের সাথে অনেকক্ষণই ফাইট করার পরে সেই সবগুলোতেই আগুন ধরিয়ে দেয় রাজু। আসলে সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এই ব্যাপারগুলো দেখে সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন নিজের গুরুকে সেখানে সামেন্ট করে আর জিজ্ঞেস করতে থাকে ওর ভেতরে এত শক্তি কোথা থেকে আসলো। তখন গুরুয়ের পেছনে ঘটে যাওয়া সব কাহিনীগুলো বলতে থাকে, সাথে এটাও জানায় যদি তোমার কোর পর্যন্ত সে চলে যায় তাহলে কিন্তু কোনোভাবেই তোমার ধ্বংস ঠেকানো পসিবল হবে না। তখন কান্না রাজু ওর গুরুকে নিজের মধ্যে ঢুকে যেতে বলে এবং ওরা দুজনে মিলে রাজুকে খতম করে দিতে চায়। ওর গুরু যখন কান্না রাজুর ভেতরে ঢুকে তখন ভয়ঙ্কর মাপের একটা দানবের মতো দেখা যাচ্ছিল। এটার সাথে এবার রাজু কোনোভাবেই পেরে ওঠে না। দেখতে দেখতে ওকে ধরাশায়ী করে ফেলে এবং ওকে একটা হাতের মধ্যেই ধরে ফেলে সেই দানবটা। তারপর ওর আত্মাটাকে আস্তে আস্তে খেতে শুরু করে দেয়। তখন নিজের মাইন্ডের মধ্যে রাজু তার দাদিকে গিয়ে বলতে থাকে ও অনেক পাওয়ারফুল, ওর সাথে আমি কোনোভাবেই পারতেছি না দাদু। কিন্তু দাদি ওকে অভয় দিয়ে বলে যে দুর্গা মা তোর সাথে রয়েছে। এটা বলেই সেখানে পুজো করতে শুরু করে দেয়। এটাতে আবার নিজের শক্তি ফিরে পায় রাজু। দেখতে দেখতে সেই দানবটাকে একদম ধূলিসাৎ করে ফেলে। শেষমেশ জিতে যায় রাজুই। পরদিন সকালবেলাতে বাড়িতে ফিরে দেখতে পায় ওর দাদি একদম ঠিক আছে। তারপর ওনাকে নিয়ে চলে আসে একটা জায়গার দাদার ছবিতে মালা পরিয়ে বলে উনি মারা গেছেন। এই ছবিটা দেখে এবার দাদি বলে এটা আবার কে, একে তো আমি চিনি না, কখনো তো দেখিনি। এই কথাটা শুনে সেখানে থাকা তো সবাই অবাক। এর জন্য এত কিছু হয়ে গেল আর দাদি এখন একে চিনতেই পারছে না। তারপরে বারবার দাদিকে জিজ্ঞেস করতে থাকে রাজু, কিন্তু কোনোভাবেই দাদি ওকে চিনতে পারে না। এতে কিছুটা শান্তি পেয়ে যায় ওরা সবাই। কয়েকদিন পরের কথা, বাড়িতে একটা প্রোগ্রাম চলছিল। সেখানে ওরা তিনজনই চলে আসে। ওদের দেখে গিয়ে পালিয়ে পড়ে রাজু। তখন দাদিকে ওরা জিজ্ঞেস করে রাজু কোথায় দাদি।
তিনি বলে হয়তোবা তোমাদেরকে দেখেই পালিয়েছে। তখন ওরা বলাবলি করতে থাকে আজকে রাজুকে যে ধরতে পারবে রাজু আজকে তার। এটা শুনে রাজু খুব তাড়াতাড়ি করেই চলে আসে বাইরে। ওদের বাসা থেকে একটু দূরেই চলে এসেছিল। ভালো করে খেয়াল করে দেখতে পায় একজন ওখানে বসে আছে। আস্তে আস্তে সে তার নিজের মুখটা তোলে। রাজু খেয়াল করে দেখতে পায় এটা তো সে নিজেই, কিন্তু জোকারের বেশে বসে রয়েছে। এটাতে সে অনেক অবাক হয়ে যায়। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। লাস্টের এই সিনটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে দ্য রাজা সাব 2 সিনেমাটা আসবে, কিন্তু কবে আসবে সেটা অ্যানাউন্স করা হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।